আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম বেশ কিছুদিন পর এইচএসসি ইন্টারমিডিয়েট লেভেলের একটা অধ্যায় নিয়ে। আমরা বেশ কিছুদিন এসএসসি লেভেলের যে ম্যাথগুলো আসছিল ওইগুলা কিছুদিন দেখছি। এখন নতুন করে আমরা কিন্তু ইন্টারমিডিয়েটের এর আগে দুইটা অধ্যায় দিচ্ছিলাম মোটামুটি আর কি। ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা তো 3.1 3.2 দিচ্ছিলাম আর কি। আর ওদিকে সপ্তম অধ্যায় ফার্স্ট পার্টের মানে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এটা মনে হয় একটু দিচ্ছিলাম। যাই হোক, আজকে আমরা আলোচনা করব হচ্ছে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা অধ্যায়টা মানে জটিল মানে কি আমরা জানি কঠিন। মানে এই অধ্যায়ের নাম কঠিন হলেও এই অধ্যায়টা কিন্তু কোনো কঠিন না। এই অধ্যায়টা একদম সোজা। যেমন আমরা যদি এখানে আসলে জটিল সংখ্যাটা কি সেটা আমরা আগে দেখি। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল 0। আমরা যদি বলি এখানে এক্স এর মান কত, মানে এটা যদি আমরা সমাধান করি তাহলে এক্স এর মান কত আসবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল -1 দিব, এরকম দিব। আচ্ছা, তাহলে এক্স আমরা এ স্কোয়ারের পাশে নিয়ে কি দিব, অবশ্যই রুট দিব, রুট আর এখানে আছে -1। এখন এটার নাম কেন জটিল সংখ্যা রাখা হয়েছে, কারণ রুটের ভিতরে মাইনাস আসছে। আমরা রুটের ভিতরে মাইনাস দিলে সেটা ক্যালকুলেশন করতে পারি না। আমরা এটাও জানি এখানে একটা জিনিসকে বর্গ করলে মাইনাস আসে, একটা সংখ্যা আছে এটাকে আমরা বর্গ করলাম, বর্গ করলে আমাদের সাপোজ আমরা 2কে যদি বর্গ করি তাহলে হবো 4, 3কে বর্গ করলে হবো 9। আমরা স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে অর্থাৎ যত প্রকার বাস্তব সংখ্যা আছে এই সকল প্রকার বাস্তব সংখ্যার বর্গ করলে আমার ধনাত্মক আসবে। কিন্তু আমার এক প্রকার সংখ্যা আছে যেগুলোকে বর্গ করলে আমার ঋণাত্মক সংখ্যা আসবে। সেই ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয়, মানে যে সংখ্যাগুলোকে বর্গ করলে ঋণাত্মক মান আসে ওইগুলাই হচ্ছে জটিল সংখ্যা। আর জটিল সংখ্যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এই যে √1, √(-1), এই √(-1) এটাকে আমরা লিখতে পারি আই দ্বারা, অর্থাৎ আই মানে হচ্ছে √(-1). আই মানে কি, যেটা আমরা একটা কাল্পনিক সংখ্যা, আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, মানে কাল্পনিক সংখ্যা। এটা আসলে আমরা কল্পনা করি, মানে বিজ্ঞানীদের একটা ধারণা, কিন্তু বাস্তবে কিন্তু আসলে এরকম কোনো মান আসলে নাই। বাস্তবে কোনো মান নাই এটার। বাস্তবে এমন মানে বাস্তব সংখ্যা যেগুলো আর কি, বাস্তব সংখ্যা যেগুলো বাস্তবে পাওয়া যায়, বাস্তবে আসলেই সম্ভব, সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর যে কোনো বাস্তব সংখ্যার বর্গ আমরা জানি একটা ধনাত্মক সংখ্যা। আর এই যে একটা সংখ্যাকে আমরা বর্গ করলাম, বর্গ করলে আমার ঋণাত্মক মান আসলো, এগুলো বাস্তবে আসলে কোনো সম্ভব না। এগুলো হচ্ছে আসলে কাল্পনিক সংখ্যা। আর এই কারণেই এটা কাল্পনিক সংখ্যা, এটার ইংরেজি হচ্ছে ইমাজিনারি নাম্বার, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই। আয়ের মান হচ্ছে √(-1). তাহলে আমি যদি বলি আই স্কোয়ার কত হবে, মানে বর্গ করলে -1 আসবে, -1 আসবে। তাহলে এই বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে যে আয়ের পাওয়ার 2 দিলে কত হয়, -1 আসে। আচ্ছা, আমি যদি এখন সাপোজ আই কিউব করি, মানে পাওয়ার 3 দেই, তাহলে কত আসবে, এটা আমরা আই স্কোয়ার ইন্টু আই দিতে পারি। আই স্কোয়ার মানে -1, -1 দিয়ে আই গুণ করলে হবে মাইনাসের আই, এরকম হবে। মানে এগুলা হচ্ছিল আমার জটিল সংখ্যা। জটিল সংখ্যার পাওয়ার 1 দিলে √(-1), মানে আয়ের মান -1, পাওয়ার 2 দিলে হয় -1, পাওয়ার 3 দিলে হয় -i। আর যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে এটা কত হবে, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, মানে -1 ইন্টু -1, তার মানে আমার 1।
তাহলে আয়ের পাওয়ার 4 মানে কত হয় আমার 1। আচ্ছা যাই হোক, এটা আমরা আরো আস্তে আস্তে বিস্তারিত দেখব। সাপোজ আমার একটা জটিল সংখ্যাকে আমার জেড দ্বারা প্রকাশ করা হয়। একটা জটিল সংখ্যা হইতে গেলে দুইটা অংশ লাগে, একটা হচ্ছে ধনাত্মক যেটা এক্স মানে বাস্তব অংশ, আর আই ওয়াই এটা হচ্ছে আমার মানে জটিল সংখ্যাকে আমরা এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করি। এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স হচ্ছে আমার বাস্তব অংশ, ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ। ওয়াই কি? ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ, মানে আই যেখানে আছে এই আয়ের সাথে যে থাকবে ওইটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে এটা বাস্তব, এক্স হচ্ছে বাস্তব, ওয়াই হচ্ছে অবাস্তব। তাহলে একটা জটিল সংখ্যা এটা কার্তেশীয় আকার, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে আমার কি আকার? কার্তেশীয় আকার। আর আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পোলার আকার। এই পোলার আকারটা অনেক গুরুত্বপূর্ণ। পোলার কি হবে? আমরা একটা সূত্র শিখছিলাম সরল রেখায়, যে এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তাহলে এই সমীকরণটার মধ্যে যদি আমরা বসাই এক্স সমান আর কস থিটা প্লাস আই ইন্টু ওয়াই মানে আর সাইন থিটা, আর যদি আমরা কমন নেই তাহলে হয় কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমার কার্তেশীয় আকার, আর এটা হচ্ছে আমার পোলার আকার। আচ্ছা, তাহলে জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে বর্গ করলে বর্গ সংখ্যা কি হয়? ঋণাত্মক হয়, সেটা হচ্ছে আমার জটিল সংখ্যা। আর জটিল সংখ্যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। আয়ের মান হচ্ছে √(-1). আচ্ছা, আর জটিল সংখ্যাকে আমরা এক্স প্লাস আই ওয়াই বলি। এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা, এটা হচ্ছে কার্তেশীয় আকার। আর এটার পোলার আকারে কি হবে? এগুলার মধ্যে আমার আবার আছে হচ্ছে এই আর মানে কি আর থিটা মানে কি। এখানে আর মানে জানি কি? আর মানে আমরা সরল রেখায় পড়ছিলাম, যেমন যে এই সূত্রের মধ্যে এক্স ইকুয়াল আর কস থিটা। আর হচ্ছে কি? মানে পোলার স্থানাঙ্কের ভুজ। পোলার স্থানাঙ্কের ভুজ আমরা কিভাবে নির্ণয় করি? যে আসলে ওই কার্তেশীয় যে বিন্দুটা যে জায়গায় অবস্থিত সেটা মূল বিন্দু থেকে কতটুকু দূরে, যেটাকে আমরা জটিল সংখ্যায় যেটাকে আমরা বলবো হচ্ছে মডুলাস। এটা মডুলাস। তাহলে আর মানে হচ্ছে আমার মডুলাস মিন করবে। আর থিটা হচ্ছে আমার মানে এটা কোণ, মানে পোলার স্থানাঙ্ক যে আমরা আর থিটা ধরি, এই কোণ হচ্ছে আমার কি? এখানে হবে আর্গুমেন্ট। তাহলে আর হবে মানে একটা কার্তেশীয় স্থানাঙ্ক 2,3 যদি সাপোজ দিই, তাহলে এটা যদি বলি আমার এটা কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে, এটা কিন্তু আমরা সবাই পারবো, কারণ এটা আমরা সরল রেখা অধ্যায়ে পড়ে আসছি। যে এটা কিভাবে করে? আর হবে আমাদের 2² + 3²। তাহলে কত হবে আমার? আচ্ছা যাই হোক, যে মানটাই আসুক। আর থিটা হবে আমার tan ইনভার্স 2/3 মানে y/x। আচ্ছা যাই হোক, আর হচ্ছে আমার মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা, এখন আমার যে জিনিসটা জানতে হবে, এই যে আমরা জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই দিলাম, এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থিত এটা আমার জানতে হবে। তাহলে এখানে এক্স এর মানটা কি আমার ধনাত্মক, ওয়াই এর মানটা ধনাত্মক, দুইটাই ধনাত্মক। এখানে আমরা চতুর্ভাগ আকারে লেখা দেই, দুইটাই যদি ধনাত্মক হয় তাহলে সেটা হয় প্রথম চতুর্ভাগে অবস্থিত। যদি আমার এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক হয় তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। যদি দুইটাই ঋণাত্মক হয় তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আর যদি প্রথমটা ধনাত্মক দ্বিতীয়টা ঋণাত্মক হয় তাহলে সেটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে অবস্থিত, কারণ এক্স এর মানে ধনাত্মক, ওয়াই এর মানে ধনাত্মক। আমরা যদি এরকম দিই 2 - 3i,
এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে? তাহলে এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক। এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক, তাহলে এটা কোন চতুর্ভাগের মধ্যে পড়বে? চতুর্থ চতুর্ভাগের মধ্যে পড়বে। তাহলে একটা জটিল সংখ্যা, তাহলে এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে, মানে প্রতিরূপী বিন্দু বলতে একটা কথা আছে, প্রতিরূপী নামে একটা কথা আছে। এটা একটা বিন্দু, প্রতিরূপী বিন্দু মানে হচ্ছে এটার বিন্দু, প্রতিরূপী বিন্দু হচ্ছে 2, আবার যদি আমরা যেহেতু যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই দিলাম, এটার প্রতিরূপী হচ্ছে এক্স, ওয়াই, প্রতিরূপী বিন্দু হচ্ছে এক্স, ওয়াই। তাহলে এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত আছে? আমরা 9-10 সরলরেখা অধ্যায়েও এটা পড়ছি। 9-10 যারা সরলরেখা অধ্যায়টা খুব ভালোভাবে পড়ছি তারা আমরা এটা জানি। সরলরেখা কি? সরলরেখা বলতে যে স্থানাঙ্ক জ্যামিতি আমরা যেটা ভালোভাবে পড়ছি, ওইখানে কিন্তু এটা আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে, যে দুইটাই যদি ধনাত্মক হয় তাহলে সেটা মানে একটা কার্তেশীয় স্থানাঙ্কের দুইটাই ধনাত্মক, তাহলে এটা প্রথম চতুর্ভাগ। এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক হলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দুইটা ঋণাত্মক হলে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হলে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এগুলা এখন তাহলে আমরা জটিল সংখ্যা কিন্তু আজকে আমরা কি আলোচনা করতেছি? একদম বেসিক বিষয়গুলো আমরা আজকে আলোচনা করতেছি। আমরা পরবর্তীতে তাহলে একটা জটিল সংখ্যা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখানে যদি আমরা উভয় পক্ষে এরকম একটা চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন আমরা দিই, এই চিহ্ন মানে বোঝাইতেছে এটা হচ্ছে আমার মডুলাস চিহ্ন। এই যে এটা মডুলাস চিহ্ন, মডুলাস নামের আমরা একটা চিহ্ন পড়ছিলাম, যেটা ঋণাত্মক কেউ কি করে দেয়? ধনাত্মক করে দেয়। আর এই মডুলাস এটার মানে হচ্ছে রোড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটার মাধ্যমে আমরা একটা জটিল সংখ্যাকে কি করতে পারি? একটা জটিল সংখ্যাকে আমরা মডুলাস নির্ণয় করতে পারি। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আর্গুমেন্ট কোন বিভিন্ন চতুর্ভাগের জন্য বিভিন্ন রূপ। যেমন আমরা থিটার মান ওইগুলা নির্ণয় করছি, সরলরেখার অধ্যায়ের সাথে এই জিনিসটা অনেক মিল আছে। মডুলাস আর্গুমেন্ট, যেখানে আর থিটা মানে পোলার স্থানাঙ্ক হতে নির্ণয় করতে পারলে, পোলার স্থানাঙ্ক হতে নির্ণয় করা যে কথা, মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করা একই কথাই। তাহলে কি হয়? থিটা ইকুয়াল tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আমরা লেখা দিই এটা প্রথম মানে কি? এটা প্রথম চতুর্ভাগের জন্য। আবার যদি থিটা ইকুয়াল পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমরা লেখা দিই দ্বিতীয় চতুর্ভাগের জন্য। এটা আমার কোন চতুর্ভাগের জন্য? দ্বিতীয় চতুর্ভাগের জন্য। তাহলে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এরপর আসি তৃতীয় চতুর্ভাগের জন্য। তৃতীয় চতুর্ভাগের জন্য আবার দুইটা, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাই, এগুলো অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে হলো পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এগুলো এ লেখা দেয়, এ মানে হলো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লক। সেটা অ্যান্টি ক্লক, তাহলে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি আমার ক্লকওয়াইজ যদি যাই, তাহলে হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমার, আর এটা ক্লকওয়াইজ, আর এই দুইটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগের জন্য। এই দুইটাকে আমার তৃতীয় চতুর্ভাগের জন্য। আমার প্রশ্নে কিন্তু বলে দেওয়া থাকবে না যে ক্লকওয়াইজ আর্গুমেন্ট নির্ণয় করো তৃতীয় চতুর্ভাগের জন্য, বা অ্যান্টি ক্লকওয়াইজ এটা বলবে না। তারা অপশনে দিবে আমরা প্রথমে কি করব? প্রথমে সাপোজ ক্লকওয়াইজ যে সূত্রটা মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা দিয়ে আগে করব। যদি দেখি যে অ্যান্সারটা আসে ওইটা আমার অপশনের মধ্যে আসছে, তাহলে ওইটা টিক দিব। যদি না থাকে, নাও থাকতে পারে, তখন আমরা এটা দেখ করবো দুইটার মধ্যে একটা মিলবে, একটা আমাদের মিলবে। আর চতুর্থ চতুর্ভাগের জন্য আমার যদি ক্লকওয়াইজ যায়, না অ্যান্টি ক্লকওয়াইজ যদি যায়, অ্যান্টি ক্লক হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ হচ্ছে মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটা হচ্ছে আমার মডুলাস নির্ণয়ের সূত্র এই একটাই, মডুলাস নির্ণয়ের সূত্র এই একটাই,
মডুলাসকে আমরা আবার আর দ্বারা প্রকাশ করি। মডুলাসকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এর মান হচ্ছে আমার এটা, অথবা দুই পাশে আমার এ চিহ্ন দিয়ে দিবে। এ চিহ্ন দিছে মানে এটা মডুলাস চিহ্ন দিছে। আর মডুলাস মানে কি, এই মডুলাস নির্ণয় করতে হবে, মানে এটাই তো মডুলাস চিহ্ন। আর মডুলাস নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা প্রত্যেক চতুর্ভাগের জন্যই সেম, মডুলাস প্রত্যেক চতুর্ভাগের জন্যই সেম, কিন্তু আর্গুমেন্ট বা থিটার মান বা পোলার স্থানাঙ্কে কোটির মান, যাই হোক যাই বলি, এগুলো থিটার মান হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম এরকম। এবং এটাকে বলা হয় আমার মুখ্য আর্গুমেন্ট। এই যে আমরা এই থিটার মানগুলাকে নির্ণয় করছি, এগুলা হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, আর একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট আবার কি, সাধারণ আর্গুমেন্টের ক্ষেত্রে থিটার মানগুলো আবার আরও বিভিন্ন ধরনের। তাহলে এগুলো হচ্ছে আমার সাধারণ আর্গুমেন্টগুলো, না এগুলো মুখ্য আর্গুমেন্ট গেছে এগুলা। এরপর হলো সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট কিছুই না, মুখ্য আর্গুমেন্টটি পারলে আমার এটা পারবো। মানে সাধারণ আর্গুমেন্টকে সাধারণত আমরা যদি থিটা প্রাইম দ্বারা প্রকাশ করি, আর মুখ্য আর্গুমেন্টকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে থিটা প্রাইম হবে 2n পাই প্লাস থিটা। তার মানে আমার যে মুখ্য আর্গুমেন্ট থাকবে ওটার আগে যদি আমরা 2n পাই যোগ করি, 2n পাই এই কথাটা যদি আমরা মানে এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা আসবে সাধারণ আর্গুমেন্ট। তো এতটুকুই জানতে হবে। তাহলে সাধারণ আর্গুমেন্ট কি, তাহলে আর পরম মান, এটাকে কিন্তু আমরা পরম মান বলি বা মডুলাস বলি। এটা আমরা মডুলাস নির্ণয় করি, আর এটা দিয়ে আমরা সাধারণ আর্গুমেন্ট বলে না, মুখ্য আর্গুমেন্ট বলে এগুলো দিয়ে করব। আর মুখ্য আর্গুমেন্ট না বলে সাধারণ আর্গুমেন্ট বলে, তাহলে আগে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করব, নির্ণয় করে তার আগে শুধু 2n পাই যোগ করে দিব, তাহলে এটা আমাদের সাধারণ আর্গুমেন্ট বের হবে। আর উদাহরণ তো আমরা করব সামনে, আজকে শুধু বেসিক। তো জোটের সংখ্যা কি, যে সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান আসে সেটাই জোটের সংখ্যা। জোটের সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই মানে হচ্ছে রুট ওভার অফ -1, আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে আই 4 মানে হচ্ছে 1, এই জিনিসগুলো দেখছে। এবং পোলার আকার কি, পোলার আকার হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমার পোলার আকার, আর এক্স প্লাস আই ওয়াই হচ্ছে কার্তেশীয় আকার, একটা জটিল সংখ্যা। তো এই বিষয়গুলো আমার জানতে হবে, এবং কোন জটিল সংখ্যা কোন চতুর্ভাগে অবস্থিত সেটাও আমরা আজকে দেখছি। আচ্ছা, তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী বলতে একটা কথা আছে, অনুবন্ধী মানে একটা জটিল সংখ্যা জেট ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, একটা জটিল সংখ্যা। এক্স প্লাস আই ওয়াই হচ্ছে একটা জটিল সংখ্যা। অনুবন্ধী মানে এরকম একটা চিহ্ন, উপরে যদি এরকম একটা চিহ্ন থাকে সেটাকে বলা হয় অনুবন্ধী বা বার, এটাকে কি বলা হয়, বার। আর অনুবন্ধী জটিল সংখ্যাটা এটা কীভাবে নির্ণয় করে, এক্স মাইনাস আই ওয়াই মানে হচ্ছে যে পদের মধ্যে আমার আই থাকবে ওই পদের আগে যদি প্লাস থাকে তাহলে দিব মাইনাস, মাইনাস থাকলে দিব প্লাস। এখন সাপোজ -2i + 3 একটা জটিল সংখ্যা, তাহলে এটার মধ্যে আমার অনুবন্ধী কত হবে, এই আয়ের আগে আসছে হলো মাইনাস, তাহলে আবার 2i, আর এটার চিহ্ন পরিবর্তন হবে না। আমার খেয়াল করতে হবে কোন পদের মধ্যে আয় আছে। আয় কিন্তু আমার প্রথম পদেও থাকতে পারে, দ্বিতীয় পদেও থাকতে পারে। অনেকজনে করে কি শুধু দ্বিতীয় পদের আগেই সবসময়, যেহেতু জটিল সংখ্যাকে এক্স প্লাস আই দ্বারা প্রকাশ করা হয়, আর মনে করে যে সবসময় আয় সবসময় দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে, সুতরাং দ্বিতীয় চতুর্ভাগের আগে যে চিহ্নটা আছে ওইটা সবসময় পরিবর্তন করে দেয়। কিন্তু ওইটা করলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাইতে পারে, কারণ অনেক সময় আমার আয় আমার প্রথম পদেও থাকতে পারে। তো যে পদেই থাকবে ওই পদের আগে যে চিহ্নটা আছে ওইটা আমার পরিবর্তন করে দিতে হবে। আর যে পদের মধ্যে আমার আয় নাই ওই পদ আমার কি করতে হবে, আগে চিহ্ন যা আছে ওইটাই থাকবে। আর এইভাবে আমরা কি করতে পারি,
একটা অনুবন্ধী জটিল সংখ্যা নির্ণয় করতে পারি। এই যে একটা জটিল সংখ্যা, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এইটা, এবং এটাকে আমরা এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি বার। তাহলে আমার অনুবন্ধী জটিল সংখ্যা গেল। আমরা যখন ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ছি তখন ম্যাট্রিক্স নির্ণায়কে কিন্তু বেশ কিছু ধর্ম ছিল। নির্ণায়কের ধর্ম যেমন আসছিল, দুইটা কলাম বা দুইটা সারি যদি শূন্য একই হয় তাহলে ওইটার মান শূন্য হয়। একটা কলামের সবগুলা অনুপাত মানে একটা কলামের সবগুলা ভুক্তি অথবা একটা সারির সবগুলা ভুক্তির সমান হলে, জিরো হইলে তার মান জিরো হয়। এরকম বেশ কিছু ধর্ম কিন্তু আমরা পড়ছিলাম। ওই রকম আমাদের জটিল সংখ্যারও কিছু ধর্ম আছে। এখন আমরা জটিল সংখ্যার বিভিন্ন ধর্ম দেখব। জটিল সংখ্যার বিভিন্ন ধর্ম দেখার মাধ্যমেই আজকের ক্লাসটা আমরা শেষ করব। একদিনে আসলে এত বেসিক আলোচনা করা সম্ভব না। জটিল সংখ্যায় অহরহ বেসিক আছে, মানে অনেক বেসিক। জটিল সংখ্যার অনেক বেসিক। এটা আমার বেসিক আলোচনা করতে আমার 3টা ক্লাস চলে যাবে। 3টা ক্লাসের মাধ্যমে আমরা বেসিক শেষ করব, তারপরে সে আমরা ম্যাথে যাইতে পারবো। তো জটিল সংখ্যার এই সকল প্রকার বেসিক আমার জানতে হবে। এমসিকিউ এর জন্য জানতে হবে, সৃজনশীলের জন্য জানতে হবে। কারণ এই অধ্যায় থেকে আমাদের খুব সহজ, মানে সৃজনশীল প্রশ্নগুলো যা আসে সেগুলো একদম সহজ হয়ে আসে। তো এগুলা সৃজনশীল খুব সহজেই অ্যান্সার করা যায়। এবং এই অধ্যায় থেকে প্রত্যেক বছর একটা করে সৃজনশীল থাকবেই বোর্ড পরীক্ষায়। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। জটিল সংখ্যার ধর্মাবলীর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, একটা জটিল সংখ্যাকে যদি আমরা, জটিল সংখ্যার মান যদি শূন্য হয়, একটা জটিল সংখ্যার মান যদি শূন্য হয়, সেক্ষেত্রে আমার এক্স ইকুয়াল শূন্য হবে, ওয়াই ইকুয়াল শূন্য হবে। তার মানে কি, একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার মান শূন্য, তার মানে এটার ধনাত্মক অংশ শূন্য, ঋণাত্মক অংশ কত, শূন্য। হ্যাঁ, তাহলে একটা জটিল সংখ্যার মান শূন্য, এর কথাটার অর্থ হচ্ছে এর বাস্তব অংশ শূন্য, কাল্পনিক অংশ শূন্য। এবার দুইটা জটিল সংখ্যা যদি আমরা লিখি, অনুবন্ধী আকারে কিন্তু আছে এগুলা। এই দুইটা কি আছে, অনুবন্ধী আকারে দুইটা জটিল সংখ্যা আছে। তাহলে এটা ছিল আমার 1 নাম্বার ধর্ম। আর 2 নাম্বার ধর্মটা কি? 2 নাম্বার ধর্ম হচ্ছে, দুইটা জটিল সংখ্যা অনুবন্ধী আকারে যদি থাকে, তাহলে এই দুইটা জটিল সংখ্যা যদি আমরা যোগ করলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল। দুইটি অনুবন্ধী জটিল সংখ্যা এখানে আছে, এক্স প্লাস আই ওয়াই এবং এক্স মাইনাস আই ওয়াই। এই দুইটা জটিল সংখ্যা কি আছে, আমাদের অনুবন্ধী আকারে আছে। সুতরাং এদের যখন আমি যোগ করলে কি হবে, একটা বাস্তব অংশ আসবে। আমাদের কি আসবে, বাস্তব একটা মান আসবে। এবং দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এটা আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র পড়ে, যার মান এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হয়, এটা আমার আসতেছে এক্স স্কোয়ার মাইনাস এটা আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আই স্কোয়ার মানে -1, এই মাইনাস আর মাইনাস আমি একটু ভাঙা করে দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই আই স্কোয়ার মানে হচ্ছে -1 ওয়াই স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাস ওয়াই প্লাস 1 দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা বাস্তব সংখ্যা। তাহলে আমার কি বোঝা গেল, দুইটা জটিল সংখ্যা যদি অনুবন্ধী আকারে থাকে, দুইটি জটিল সংখ্যা যদি অনুবন্ধী আকারে থাকে, তাহলে তার ওই দুইটা জটিল সংখ্যার যোগফল কি হবে, যোগফল হবে একটি বাস্তব সংখ্যা। দুইটি জটিল সংখ্যা যদি অনুবন্ধী আকারে থাকে, তাদের গুণ করা হয়, তাহলে তাদের গুণফলও কি হবে, একটি
কি হবে, একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে আমাদের ধর্মগুলা গেল। এরপরে আরেকটা ধর্ম আছে, যেমন আরেকটা ধর্ম হচ্ছে সাপোজ কি বলে এটাকে, এক্স প্লাস আই ওয়াই যদি আমরা একটা জটিল সংখ্যা নেই, আরেকটা জটিল সংখ্যা যদি আমরা এ প্লাস আই বি যদি নেই, আমরা যদি বলি যে এই দুইটা জটিল সংখ্যা সমান, দুইটা জটিল সংখ্যা কি, দুইটা জটিল সংখ্যা সমান, তাহলে আমার যে প্রথমটার বাস্তব অংশ আর দ্বিতীয়টার বাস্তব অংশ সমান হবে, প্রথমটার কাল্পনিক অংশ দ্বিতীয়টার কাল্পনিক অংশের সমান হবে। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা ধর্ম। তাহলে এই ধর্মটা কি, দুইটা জটিল সংখ্যা সমান হলে তাদের বাস্তব অংশ সমান, তাদের কাল্পনিক অংশ কি সমান। তাহলে আমরা এ পর্যন্ত মোট 4টা ধর্ম শিখছি। 4টা ধর্ম কি কি আমি আবার রিপিট করি। প্রথমটা হচ্ছে দুইটা মানে একটা জটিল সংখ্যার মান কত, 0, তাহলে তাদের ধনাত্মক মানে পজিটিভ অংশ বা কি বলে এটা বাস্তব অংশ 0, তারপরে কাল্পনিক অংশও 0। তারপরে দুইটা জটিল সংখ্যা যদি অনুবন্ধী আকারে থাকে, তাহলে তাদের যোগফল কত হয়, বাস্তব সংখ্যা হয়, দুটার গুণফলও একটা বাস্তব সংখ্যা হয়। আর যদি দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, তাহলে তাদের বাস্তব অংশ পরস্পর সমান, তাদের কাল্পনিক অংশ কত সমান, এগুলা হয়। এগুলা কিন্তু আমাদের ম্যাথ করতে লাগবে, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এর আগে যা দেখাইছি যে এগুলো সবই ম্যাথ করতে লাগবে, যেমন মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকারে নির্ণয়, এগুলো সবই আমাদের লাগবে। তো দুটি জটিল সংখ্যার অনুবন্ধী নয় এমন জটিল সংখ্যা যদি হয়, যে এক্স প্লাস আই ওয়াই আর একটা হচ্ছে এ প্লাস আই বি, এই দুইটা কিন্তু অনুবন্ধী আকারে না। দুইটি জটিল সংখ্যা যদি আমি এখানে কি বলছিলাম, দুইটা জটিল সংখ্যা যদি অনুবন্ধী আকারে থাকে, তাহলে তাদের যোগফল কি হবে, অনুবন্ধী হবে, গুণফল কি হবে, বাস্তব সংখ্যা হবে। মানে এই দুইটার যোগফলও বাস্তব সংখ্যা, গুণফলও বাস্তব সংখ্যা। কারণ কি, কারণ এরা অনুবন্ধী আকারে আছে। কিন্তু এখানে বলা হচ্ছে দুইটা জটিল সংখ্যা যদি আমাদের অনুবন্ধী আকারে না থাকে, অনুবন্ধী আকারে নাই, এক্ষেত্রে এই দুইটা জটিল সংখ্যা যদি আমরা যোগ করি, দুইটা জটিল সংখ্যা আমরা কি করি, দুইটা জটিল সংখ্যা যদি গুণ করি, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা একটা জটিল সংখ্যা হবে। তাহলে দুইটা জটিল সংখ্যা কি হয় নাই, অনুবন্ধী আকারে হয় নাই। সেক্ষেত্রে এই দুটা জটিল সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে যে জিনিসটা পাবো সেটাও আমরা জটিল সংখ্যাই পাবো, সেটাও আমরা কি পাবো, জটিল সংখ্যা পাবো। এবং কি দুইটা যদি আমরা বিয়োগ করলেও জটিল সংখ্যা পাবো। এবং দুইটা জটিল সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলেও জটিল সংখ্যা পাবো, ভাগ করলেও জটিল সংখ্যা পাবো। তাহলে কিন্তু এটা 4টা জিনিসের জটিল সংখ্যা, মানে দুইটা জটিল সংখ্যা অনুবন্ধী আকারে নাই। এখানে এক্স প্লাস আই ওয়াই, এখানে এ প্লাস আই বি, এই দুইটা জটিল সংখ্যা অনুবন্ধী আকারে নাই। সুতরাং এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে একটা জটিল সংখ্যা পাবো, বিয়োগ করলেও একটা জটিল সংখ্যা, গুণ করলেও একটা জটিল সংখ্যা, ভাগ করলেও একটা জটিল সংখ্যা, ভাগ করলেও কি একটি জটিল সংখ্যা। তাহলে এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে আমরা বাস্তব সংখ্যা, যেমন সাপোজ 100 একটা বাস্তব সংখ্যা, এটাকে আমরা রুট করতে পারি। রুট করলে কত হয়, 10 হয়। রুট করলে 10 হয়। তাহলে একটা বাস্তব সংখ্যা, ওইটার বর্গমূল কত, একটা বাস্তব সংখ্যায় কিন্তু হয়েছে। এরকম একটা কাল্পনিক সংখ্যা বা একটা জটিল সংখ্যা যদি আমরা নেই, না কাল্পনিক সংখ্যা হইতে পারে না, কাল্পনিক সংখ্যা না তো না, ওটা হলো জটিল সংখ্যা। কাল্পনিক অংশ হইতে পারে, জেড প্লাস আই ওয়াই, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটা আমি ক্লিয়ার করে দিই। এখানে ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ, এটা কিন্তু কাল্পনিক সংখ্যা না, এটা কাল্পনিক সংখ্যা না, এটা হচ্ছে জটিল সংখ্যা। এটা জটিল সংখ্যা, যেটা এটার হচ্ছে বাস্তব অংশ, এক্স হচ্ছে বাস্তব অংশ, ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ। এটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে।
মানে অংশ কি আর সংখ্যা কি, দুইটা দুই জিনিস। ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ, তাই বলতে এটা এক্স প্লাস আই ওয়াই কাল্পনিক সংখ্যা যদি কেউ বলে তাহলে এটা ভুল হবে। এটা কাল্পনিক সংখ্যা না, এটা হচ্ছে জটিল সংখ্যা। তো একটা জটিল সংখ্যা যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে যে সংখ্যাটা আসবে সেটাও একটা জটিল সংখ্যায় আসবে। একটা জটিল সংখ্যার বর্গমূল, তারপরে ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল, অষ্টমূল, যে মূল আমরা নির্ণয় করি, একটা জটিল সংখ্যার যে কোনো মূল একটা জটিল সংখ্যা। একটা জটিল সংখ্যা যে কোনো মূল একটা কি জটিল সংখ্যা। যেমন, এবং এই জিনিসটা মনে রাখতে হবে, সাপোজ রুট ওভার অফ এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা, এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা, এটাকে বর্গমূল করছি, তাহলে একটা নতুন আরেকটা যে জটিল সংখ্যা আসবে ওটা কিন্তু এ প্লাস আই বি হবে, মানে একটা জটিল সংখ্যা হবে। এবং এই যে জটিল সংখ্যাটার যে ফরম্যাট, এই জটিল সংখ্যাটার ফরম্যাট একই হবে। এখানে এক্স প্লাস আই ওয়াই হচ্ছে, আমরা যদি সাপোজ এটাকে যদি আমরা এরকম লেখা দিই এ প্লাস বিআই, তাহলেও কাটা। যদি বিআই প্লাস এ আকারে রেখা দিই তাহলেও কাটা। এরকম হবে, এরকম কি হবে, আমাদের কাটা দিতে পারে। আমাদের কিন্তু মান একই, কিন্তু আমাদের মনে হয়, কিন্তু আসলে মান একই না। আসলে এগুলো আমাদের ভুল দিবে। তো এই ধর্মগুলো আসলে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও যে বেসিকগুলো আছে ওইগুলো আমরা আরও আস্তে আস্তে দেখব। এগুলো আমরা কি করব, আস্তে আস্তে দেখব। তো বেশ অনেক বেসিক এই অধ্যায়ে আছে। আজকে যতটুকু পারছি বেসিকগুলো আলোচনা করছি। আমরা আরও দিন যাব, আরও বেসিক আলোচনা করব। আর আমি এই ক্লাসগুলো বরাবরই আপলোড করি, তো সবার কাছে রিকোয়েস্ট, সবাই আর কি, সবারই আসলে উপকার হয় আমি জানি, যে ভিডিওগুলো দেখবে একটু হলেও তার জন্য উপকার হবে। তো যারাই আমার চ্যানেলে নতুন সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আসলে আপনাদেরই উপকার হবে, কারণ এই ক্লাসগুলো আমি সারি, এই ক্লাসগুলো সবাই করবেন, সবার উপকার হবে ইনশাল্লাহ। আর আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।